এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 এর বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন সাজেশন উইথ আনসার আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে দুটো পর্ব আলোচনা করে ফেলেছি। এখানে আমরা চ্যাপ্টার 2, 3, 4, 5 নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে দুটো পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো? শ্রবণ দক্ষতার ক্ষেত্রে যা বলা হচ্ছে তা শুনে বোঝার ক্ষমতাকে শ্রবণ দক্ষতা বলা হয়। এখানে বার্তাটির ধ্বনি রূপে উচ্চারণ, অর্থগত দিকে প্রসঙ্গগত সূত্র, শ্রবণের উদ্দেশ্য অর্থাৎ ধারণা অর্জন কঠিন, এটি বিশ্লেষণ এবং বক্তব্যের উদ্দেশ্য বা অভিপ্রায় সব কিছু অনুধাবন করে অনুভব করতে পারার ক্ষমতাকে শ্রবণ দক্ষতা বলা হয়। নেক্সট হচ্ছে শ্রবণ দক্ষতা কয় ধরনের ও কী কী? শ্রবণ দক্ষতা মূলত 2 ধরনের। একপাক্ষিক শ্রবণ, এটা এরমভাবেও আসতে পারে একপাক্ষিক শ্রবণ কাকে বলে? অর্থাৎ একপাক্ষিক শ্রবণ হলো অর্থাৎ কোনো উৎস থেকে বার্তা শ্রোতার কাছে পৌঁছে যায়, যেমন রেডিও, দূরদর্শন থেকে আগত শব্দ, শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য, কোনো ভাষণ বা ঘোষণা ইত্যাদি এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ। এখানে বক্তা ও শ্রোতা উভয়ই কথাবার্তার দ্বারা ভাবের আদান প্রদান ঘটায়, যেমন কথোপকথন, ইন্টারভিউ, কোনো আলোচনা, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থী, শিক্ষার্থী আলোচনা ইত্যাদি এর মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কথন দক্ষতা কাকে বলে? কোনো বক্তব্য বা মনের ভাবকে নিজের ভাষায় ব্যক্ত করার ক্ষমতাকে কথন দক্ষতা বলা হয়। পরের প্রশ্ন, কথন দক্ষতা বিকাশের 2টি প্রয়োজনীয়তা লেখো। কথন দক্ষতা বিকাশের কয়েকটি প্রয়োজনীয়তা হলো: 1. মনের ভাবকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে প্রকাশ করতে শেখা। 2. সুন্দর শব্দবন্ধনে রুচিশীল ভাষা ব্যবহার করতে পারা। 3. নির্ভুল উচ্চারণে ভাষার ব্যবহারে দক্ষ হয়ে ওঠা। 4 হচ্ছে ব্যাকরণের রীতি মেনে সঠিক ছন্দে যোগাযোগের ক্ষেত্রে যথার্থ শব্দ প্রয়োগ করতে পারা। নেক্সট হচ্ছে লিখন দক্ষতা বলতে কী বোঝো? লিখন দক্ষতা বলতে বোঝায় নিজের মনের স্বতঃস্ফূর্ত ভাব, অনুভূতি, কল্পনা, অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান অথবা অন্যের রচনা সম্পর্কে নিজের মতামত যথাযথভাবে শব্দবিন্যাস, বর্ণবিন্যাস, শব্দচয়ন, বাক্য গঠন, ছন্দ ও ব্যাকরণের নিয়ম মেনে সুস্পষ্টভাবে লিখিত আকারে প্রকাশ করার ক্ষমতাকে লিখন দক্ষতা বলে। নেক্সট প্রশ্ন, হাতের লেখা বা সুন্দর হাতের লেখার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এটা অনেক সময় সাথে আসে। সুন্দর হাতের লেখার কয়েকটি বৈশিষ্ট্য: 1. অক্ষরগুলি স্পষ্ট ও পরিষ্কার হতে হবে। 2. সব অক্ষরের আকার সমান ও সুশৃঙ্খল হতে হবে। 3. শব্দগুলির মধ্যে সঠিক দূরত্ব বজায় থাকতে হবে। 4. লাইনের উপর সোজাভাবে লেখা থাকা উচিত, আঁকাবাঁকা না হওয়া উচিত। নেক্সট হচ্ছে বর্ণবিন্যাস সঠিক ও নিয়ম মেনে হওয়া দরকার। অপ্রয়োজনীয় কাটাকাটি উচিত নয়। লেখার গতি ও সৌন্দর্যের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, অর্থাৎ লেখা যেমন দ্রুতও লিখতে হবে এবং তা যেন সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে অক্ষরগুলি গঠন সুন্দর ও আকর্ষণীয় হওয়া উচিত। অক্ষরগুলি সুন্দর, সুস্পষ্ট এবং এমন সুন্দর করে লেখা হবে যাতে দেখে ভালো লাগে। নেক্সট হচ্ছে লিখন ও কথনের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। এটাও অনেক ক্ষেত্রে 7 নম্বরে আসে। লিখন ও কথনের মধ্যে পার্থক্য: 1 হচ্ছে মাধ্যমগত পার্থক্য। লিখন অর্থাৎ লিখিত ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়, লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। কথন মুখে বলা অর্থাৎ মৌখিকভাবে প্রকাশ করা হয়। 2 হচ্ছে স্থায়িত্ব। লিখন স্থায়ী এবং সংরক্ষণ করা যায় যেহেতু লিখে রাখা হয়। কথন হচ্ছে অস্থায়ী, অর্থাৎ শোনার পরে শেষ হয়ে যায় বিষয়টি এবং এর কোনো স্থায়িত্ব বা প্রমাণ কিছুই থাকে না। নেক্সট হচ্ছে প্রস্তুতিগত পার্থক্য। লিখন ভাবনা চিন্তা করে গুছিয়ে লেখা যায়,
কিন্তু কথন অনেক সময় তাৎক্ষণিকভাবে সাথে সাথে বলতে হয়, কোনো পূর্ব প্রস্তুতির অবকাশ থাকে না। নেক্সট হচ্ছে সংশোধনগত পার্থক্য। লিখন ভুল হলে সংশোধন করা যায়, কিন্তু কথন যেহেতু তাৎক্ষণিক, তো সঙ্গে সঙ্গে সংশোধন করা কঠিন। নেক্সট হচ্ছে ভাষার ধরনগত পার্থক্য। লিখন ব্যাকরণ ও নিয়ম মেনে বেশি শুদ্ধ ভাষা ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়, এবং কথন অনেক সময় চলতি ও সহজ ভাষায় ব্যবহৃত হয় বা বলা হয়। নেক্সট হচ্ছে অঙ্গভঙ্গিগত পার্থক্য। লিখন অঙ্গভঙ্গির কোনো ভূমিকাই থাকে না, কথনে অঙ্গভঙ্গির স্বরভঙ্গি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা ভূমিকা রাখে। একই কথার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের স্বরের ভঙ্গিতে বোঝানো যায়। নেক্সট হচ্ছে পঠন দক্ষতা কাকে বলে বা বলতে কী বোঝো। লিখিত শব্দ, বাক্য ও অনুচ্ছেদকে সঠিক উচ্চারণ ও যথাযথ গতি বজায় রেখে পড়ে তার অর্থ, ভাব, অন্তর্নিহিত ধারণা বুঝতে পারার ক্ষমতাকেই পঠন দক্ষতা বলা হয়। পরের প্রশ্ন, পঠন দক্ষতাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? পদ্ধতিগত দিক থেকে পঠন বা পাঠকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? অথবা লক্ষ্য ও উদ্দেশ্যগত দিক থেকে পাঠকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? অর্থাৎ এখানে আমরা দেখছি যে পঠন দক্ষতাকে আবার দুই ধরনে ভাগ করা যায়। এক হচ্ছে পদ্ধতিগত দিক থেকে ভাগ করা যায়, দুই হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্যগত দিক থেকে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখব যে পদ্ধতিগত বা বহিরাঙ্গিক দিক থেকে পঠনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সরব পাঠ, দুই হচ্ছে নীরব পাঠ। আবার পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের দিক থেকে পাঠকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ধারণা পাঠ, চবর্ণা পাঠ এবং সাধনা পাঠ। এরপরে হচ্ছে সরব পাঠ কাকে বলে। এই প্রশ্নটা 2 নম্বরে আসে, 7 নম্বরের পাঠ প্রশ্নে আসে, আবার অনেক ক্ষেত্রে 16 নম্বরের পাঠ প্রশ্নেও আসে। তো সরব পাঠ কাকে বলে? যে পদ্ধতিতে লিখিত বিষয়বস্তু সঠিক উচ্চারণ, স্বরভঙ্গি ও বিরাম চিহ্ন মেনে উচ্চারিত বা উচ্চস্বরে পড়া হয় তাকে সরব পাঠ বলা হয়। এই পাঠ সাধারণত নিচু শ্রেণীতে খুব উপযোগী ও উপকারী। নেক্সট হচ্ছে সরব পাঠের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। সরব পাঠের দুটি সুবিধা হলো: 1. সঠিক উচ্চারণ শেখা যায়, স্বরভঙ্গি ও আবৃত্তির দক্ষতা উন্নত করে, শিক্ষকের পক্ষে ভুল ধরিয়ে দেওয়া সহজ হয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, শ্রবণ দক্ষতাও বৃদ্ধি পায়, শিশুরা শুনে শুনে শিখতে পারে। আবার সরব পাঠের বেশ কিছু অসুবিধাও রয়েছে। 1. সময় বেশি লাগে, পরিশ্রম বেশি হয়, জোরে জোরে উচ্চারণ করে পড়ার ক্ষেত্রে পরিশ্রম হয়, সব শিক্ষার্থী সমানভাবে অংশ নিতে পারে না, শব্দ বেশি হলে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে, ধীরে ধীরে পড়া শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি হয়, অর্থ বোঝার থেকে উচ্চারণে বেশি জোর দেওয়া হয় বা জোর পড়ে। এর পরের প্রশ্ন হচ্ছে নীরব পাঠ কাকে বলে। এটাও একই রকম 2, 7 অথবা 16 পাঠ প্রশ্ন হিসাবে আসে। নীরব পাঠ হচ্ছে যে পদ্ধতিতে শিশু বা শিক্ষার্থী কোনো শব্দ উচ্চারণ না করে নিঃশব্দে পড়ে এবং বিষয়বস্তুর অর্থ ও ভাব অনুধাবন করে, তাকে নীরব পাঠ বলা হয়। এটি মূলত উঁচু শ্রেণীতে বিষয়বস্তু যথার্থভাবে অন্তর্নিহিত মর্মার্থ বুঝতে শিক্ষার্থীদের সাহায্য করে। নীরব পাঠের সুবিধা ও অসুবিধা লেখো। নীরব পাঠের সুবিধা হলো দ্রুত পড়া যায়, কম সময় লাগে, অর্থ বোঝার উপর বেশি জোর দেওয়া হয়, একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পায়। নীরব পাঠে শ্রেণীকক্ষে শব্দ কম হয়, পরিবেশ শান্ত থাকে, ব্যক্তিগতভাবে শেখার সুযোগ বাড়ে। আবার নীরব পাঠের অসুবিধা হলো উচ্চারণ শেখা যায় না, শিক্ষক সহজে ভুল ধরতে পারেন না, মনোযোগ না থাকলে বুঝতে সমস্যা হয়, সব শিক্ষার্থীর জন্য সমানভাবে বিষয়টি কার্যকর নাও হতে পারে, দুর্বল পাঠকের জন্য বা শিক্ষার্থীর জন্য বিষয়টি কঠিন হতে পারে। নেক্সট হচ্ছে সরব ও নীরব পাঠের মধ্যে পার্থক্য লেখো। সরব ও নীরব পাঠের মধ্যে পার্থক্য হলো: 1. সরব পাঠে শিক্ষার্থী উচ্চস্বরে পড়ে, কিন্তু নীরব পাঠে শিক্ষার্থী কোনো শব্দ উচ্চারণ না করে মনে মনে পড়ে। 2. সরব পাঠে অন্যরা শুনতে পায়, কিন্তু নীরব পাঠে অন্যরা শুনতে পায় না।
সরব পাঠে সঠিক উচ্চারণ ও স্বরভঙ্গির চর্চা হয়, কিন্তু নীরব পাঠে উচ্চারণের চর্চা হয় না। সরব পাঠে সময় বেশি লাগে, কিন্তু নীরব পাঠে তুলনামূলক দ্রুত পড়া যায়। সরব পাঠে শিক্ষক সহজে ভুল ধরতে পারেন, কিন্তু নীরব পাঠে তা কঠিন হয়। নেক্সট হচ্ছে সরব পাঠে শিক্ষক বা শ্রেণীকক্ষে শব্দ হয়, কিন্তু নীরব পাঠে শ্রেণীকক্ষ শান্ত পরিবেশ বজায় থাকে। সরব পাঠে উচ্চারণের উপর বেশি জোর দেওয়া হয়, কিন্তু নীরব পাঠে অর্থ বোঝার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এর পরের প্রশ্ন হচ্ছে সমবেত পাঠ কাকে বলে? যে পদ্ধতিতে শ্রেণীর শিক্ষার্থীরা একযোগে একই গতিতে ও স্বরভঙ্গিতে একটি পাঠ্যাংশের সঙ্গে একসঙ্গে পড়ে তাকে সমবেত পাঠ বলা হয়। সমবেত পাঠ ও সরব পাঠ একই রূপ। বিশেষ করে প্রাথমিক স্তরের সমবেত পাঠ বিশেষ করে কার্যকরী। শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষা ছন্দ, ভাব ও শুদ্ধ উচ্চারণ অনুযায়ী স্বরূপে পাঠ করা হয় বা একসাথে পাঠ করা হয়, তাদেরকে অনুসরণ করে শিক্ষার্থীরা খুব সহজে, খুব কম সময়ে বিষয়বস্তু অতি সহজে আয়ত্ত করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে ধারণাকরণ বা ধারণা পাঠ কাকে বলে? আত্মীকরণ পাঠ কাকে বলে? কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাকেই ধারণা পাঠ বলে। নিখুঁত বিচার বিশ্লেষণ, রস আস্বাদন, কোনো কিছুর সমালোচনা করা এই পাঠের অন্তর্ভুক্ত নয়। কেবলমাত্র বিষয়টির সাধারণ ধারণা পাওয়ার জন্য যে পাঠ তাকেই ধারণা পাঠ বলা হয়। সংবাদপত্র পাঠ, কোনো সাময়িক পত্রিকা পাঠ, কোনো গল্পগ্রন্থ পড়া ইত্যাদি বা প্রভৃতি ধারণা পাঠে সাহায্য করে। অনেকে একে আয়ত্তীকরণ পাঠ বলে। এর পরের প্রশ্ন হচ্ছে চবর্ণা পাঠ কাকে বলে? যখন কোনো কঠিন প্রবন্ধ বা কবিতা বা বিষয়বস্তু বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, সেই ধরনের বিষয়বস্তুকে চবর্ণা পাঠ বলা হয়। কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয় বা রস পেতে হয় বা পাওয়া যায়, এখানেও তেমনই কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। যে সমস্ত রচনার বিষয়বস্তু প্রাধান্য থাকে সেই সমস্ত ক্ষেত্রে চবর্ণা পাঠের প্রয়োজন হয়। যেমন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী অনুশীলনে চবর্ণা পাঠের উপযোগিতা যথেষ্ট। নেক্সট হচ্ছে সাধনা পাঠ কাকে বলে? স্বাদ গ্রহণমূলক বা সাধনা পাঠ বলতে বোঝায় এমন পাঠ যেখানে শিক্ষার্থী কোনো সাহিত্যিক রচনার কাব্য, কবিতা, বিষয়বস্তু যে সৌন্দর্য, রস, ভাব ও ছন্দ, শব্দ ও প্রতীকের ভাবাবেগ অনুভব করে, সেই ধরনের পাঠের মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন নয়, বরং আনন্দ ও অনুভূতির প্রকাশটাকে আস্বাদন করা। শিক্ষার্থী এখানে ভাবের সৌন্দর্য, ভাষার সৌন্দর্য, কল্পনা ও আবেগ উপলব্ধি করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গল্প পড়ে তার ভাব ও রস উপভোগ করা স্বাদ গ্রহণমূলক পাঠ বা সাধনা পাঠের উদাহরণ। আবার কোনো সুন্দর গল্প বা রূপকথা পড়ে আনন্দ পাওয়া স্বাদ গ্রহণমূলক পাঠের অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ কাকে বলে? কাব্য বা সাহিত্যিক রচনার এমন কিছু অংশ থাকে যেগুলো মনোযোগ দিয়ে বিশ্লেষণ না করলে সঠিকভাবে বোঝা যায় না। এইভাবে গভীরভাবে পড়াকে সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ বলা হয়। নেক্সট হচ্ছে ব্যাপক বা বিস্তৃত পাঠ কাকে বলে? কোনো বিষয়বস্তুকে মোটামুটি 2-1 বার করে রস আস্বাদনের সঙ্গে বিষয়বস্তু ও আয়ত্তকৃত হয় তাকে বিস্তৃত বা ব্যাপক পাঠ বলা হয়। কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া বা কোনো কাহিনীমূলক বা ঘটনামূলক কোনো বর্ণনা নির্ভর কবিতা পড়ে বিষয়বস্তু সম্পর্কে অবহিত হওয়া বিস্তৃত পাঠের উদ্দেশ্য। অর্থাৎ ব্যাপক বা বিস্তৃত পাঠ বলতে অল্প সময়ে বেশি পরিমাণে বিভিন্ন ধরনের লেখা, গল্প, প্রবন্ধ, পত্রিকা মূলত সাধারণ ধারণা ও আনন্দ লাভের জন্য পড়াকে বিস্তৃত পাঠ বলা হয়। অনুপূরক বা সম্পূরক পাঠ কাকে বলে? অনুপূরক বা সম্পূরক পাঠ বলতে বোঝায় পাঠ্য বইয়ের বিষয়বস্তুকে আরও ভালোভাবে বোঝার জন্য অতিরিক্ত বই, সহায়ক বই, উপকরণকে পড়া সম্পূরক পাঠ বলা হয়। নেক্সট হচ্ছে সমধর্মী বা সমান্তরাল পাঠ কাকে বলে? সমধর্মী বা সমান্তরাল পাঠ বলতে একই বিষয় বা ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন লেখকের একই ধরনের রচনা একসাথে ধারাবাহিকভাবে পড়া বই সমান্তরাল পাঠ বলা হয়।
নেক্সট হচ্ছে সমধর্মী বা সমান্তরাল পাঠের কয়েকটি উপযোগিতা বা সুবিধা লেখো। একই ধরনের বিষয় সম্পর্কে গভীর ও বিস্তৃত ধারণা তৈরি হয়। 2, বিভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গি ও মতামত জানা যায়। তুলনামূলক বিচার করার ক্ষমতা বৃদ্ধি পায়। চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা উন্নত হয়। ভাষা ও শব্দভাণ্ডার বৃদ্ধি হয় বা সমৃদ্ধ হয়। পাঠের প্রতি আগ্রহ ও আনন্দ বৃদ্ধি পায়। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে বোঝা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের বানান ভুলের কয়েকটি প্রধান কারণ লেখো। শিক্ষার্থীদের বানান ভুলের কয়েকটি প্রধান কারণ: 1, ভাষার ধ্বনি ও বর্ণের সঠিক জ্ঞান না থাকা। 2, উচ্চারণের ভুলের প্রভাবে বানান না পড়া। ব্যাকরণ ও বানানের নিয়ম সম্পর্কে অজ্ঞতা। পড়াশোনার অভ্যাস কম থাকে। অসাবধানতা ও তাড়াহুড়ো করে লেখা। পর্যাপ্ত অনুশীলনের অভাব। শিক্ষক ও পরিবেশ থেকে ভুল বানান শেখা। নেক্সট হচ্ছে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে বানান ভুল দূর করার প্রতিকার আলোচনা করো। প্রাথমিক স্তরে বানান ভুল দূর করার প্রতিকার হলো সঠিক উচ্চারণ শেখানো ও চর্চা করানো, নিয়মিত বানান অনুশীলন করানো, শব্দভাণ্ডার বাড়ানোর জন্য পড়ার অভ্যাস গড়ে তোলা, বানানের নিয়ম সহজভাবে শেখানো, ভুল বানান চিহ্নিত করে সংশোধনের সুযোগ করে দেওয়া, আকর্ষণীয় পদ্ধতিতে খেলা, ছবি, চার্ট ইত্যাদির মধ্যে দিয়ে শেখানো, ধীরে ধীরে ও মনোযোগ সহকারে লেখার অভ্যাস গড়ে তোলা। নেক্সট প্রশ্ন, বাংলা বর্ণমালা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? বাংলা বর্ণমালা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা অসীম। 1, বাস্তবে প্রয়োগ নেই বলে তিনি দীর্ঘ ঋ এবং দীর্ঘ লি বর্জন করেছিলেন। 2, অনুস্বর, বিসর্গ, স্বরবর্ণের তালিকা থেকে সরিয়ে ব্যঞ্জন বর্ণের গোত্রে অন্তর্ভুক্ত করেন। চন্দ্রবিন্দুকে স্বতন্ত্র ব্যঞ্জন বর্ণের মর্যাদা দেন। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলে ক্ষীয় মূর্ধন্যের শকে ব্যঞ্জন বর্ণের তালিকা থেকে বাদ দেন। লাস্ট প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয় কবে বাংলাকে মাধ্যমিক শিক্ষার বাহন বলে ঘোষণা করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বাংলা ভাষাকে মাধ্যমিক শিক্ষার প্রধান বা বাহন হিসাবে ঘোষণা করেন। এই ছিল তোমাদের 2, 3, 4 আর 5 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি। এর মধ্যে কিছু প্রশ্ন 7 নম্বর ও 16 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়, আর অবশ্যই এর আগের পর্বগুলো দেখে নেবে।